আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই মনে নানান প্রশ্ন আছে। আমি সকালে যে ভিডিওটা ছেড়েছি তাতে কমেন্টে অনেকে লিখেছেন যে এতে আওয়ামী লীগের কি লাভ হলো। আওয়ামী লীগের তো কোনো লাভ হলো না। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আওয়ামী লীগের লাভ কি হবে? দেখুন, ভারত যা করে না, অনেক ইকুয়েশন মেনে করে। অনেক ইকুয়েশন থাকে তার পেছনে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক ইকুয়েশন থাকে। এই যে আমাদের জয়শঙ্কর যে গেছিলেন না যেই সময়তে আপনাদের বাংলাদেশে, সেই সময় জয়শঙ্কর কিন্তু কতগুলো প্রস্তাব রেখেছিলেন। তার আগে লন্ডনে গিয়ে আমাদের এজেন্সির লোকজন তারেকের সঙ্গে বসে এই প্রস্তাবের ভূমিকাটা করে আসেন। যেখানে তারেক রহমান বলেছিলেন, মনে হয় যে আমার একার সিদ্ধান্ত, দেশে ফেরার ব্যাপারটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেখানে ভারতের একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছিল কিছু শর্তের বেসিসে, যার ভূমিকাটা রচনা হয়েছিল লন্ডনে বসে। এবার জয়শঙ্কর গিয়ে যখন ক্লোজ ডোর মিটিং যখন হলো, সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিলেন। সেখানে ভারত যেটা বলেছে যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু জানবেন চাবিকাঠি কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আপনি যদি আপনার শর্ত থেকে সরে আসেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যদি আপনি ঘোষণা না দেন, আর যদি আপনার এই সমস্ত যে সমস্ত আপনার দেশে ইউজ করে বেরিয়েছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা, তারপরে এই যে আইসিটিতে তার দণ্ডাদেশ, তারপর এত ভুয়ো মামলা, এত আপনার সমস্ত লোকজনকে, নিরাপরাধ লোকজনকে, সেই সাংবাদিক থেকে লেখক শিল্পী সমস্ত, আমি গত এতে বলেছি, আওয়ামী লীগ কর্মী সমর্থক নেতা, তাদেরকে সমস্ত ফলস মামলা দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, জামিন টামিন নয়, প্রত্যাহার করতে হবে। এখন চাবিকাঠিটা কি? চাবিকাঠি বলতে বাংলাদেশের জল থেকে বিদ্যুৎ, খাবার দাবার সব ভারতবর্ষের হাতে, সব ভারতবর্ষের হাতে। এই যে আমেরিকা যে চেয়েছিল জামাতকে বসাতে, ভারত লাস্টে খেলে দিল, জামাতকে সরিয়ে বিএনপিকে বসিয়ে দিল। এমনি তো বদনাম আছে ভারতের, যে ভারত আপনাদের ইন্টারনাল পলিটিক্সে মাথা গলায়। তা বদনাম যখন আছে তখন একবার প্রকাশ্যেই করা হোক। আমি তো বলেছিলাম বদনাম যখন করছে তখন প্রকাশ্যেই করা হোক। তা প্রকাশ্যে যখন করা হলো, সেই সময়তে এখন যেটা ভারতবর্ষের চাবিকাঠি যেটা হাতে আছে, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারিতে আপনাদের গঙ্গা জলবন্টন চুক্তি আছে, সেটা কিন্তু এখন পিছিয়ে যাবে। এখনই ফেব্রুয়ারিতে হবে না, ওটা ওই আমেরিকার এফটি এর মতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো পেছাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন। সেই পরিবেশ তৈরি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মামলা টামলা সমস্ত প্রত্যাহার করে এই সমস্ত নিরাপরাধ লোকেদের যতক্ষণ না পর্যন্ত মুক্তি দিচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই তারেক রহমান রাজি হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হবে না। আর আমেরিকা এমনি চটে আছে, কারণ আমেরিকা চেয়েছিল জামাতকে বসাতে, সেটা হয়নি। তাহলে আমেরিকা কি করবে? এই ভোট ঠিকঠাক হয়নি, এইরকম একটা ধুয়ো তুলে একটা স্যাংশন বসাতে পারে। যদি এখানে স্যাংশন বসিয়ে দেয়, তাহলে পরে কি হবে? আপনারা কোথাও থেকে মাল আনতে পারবেন না। কিন্তু আমেরিকার স্যাংশনকে ভারত ভয় পায় না। এটা আপনারা দেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। এই ইরান থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। ভারত তার নিজের স্বার্থে চলে। এখন যদি স্যাংশন
লাগিয়ে দেয়, ধরে নিন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কিন্তু ওই স্যাংশনকে না মেনে ভারতবর্ষ চাল, ডাল, তেল, নুন যা সরবরাহ করা হচ্ছিল সেই সরবরাহ অব্যাহত রাখবে। আর যদি মানে আপনাদের তারেক রহমান যদি এপাশ ওপাশ করেন, তাহলে পরে ওই বিদ্যুৎ থেকে, জল থেকে, খাবার থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবার জাহাজে করে তো আর বিদ্যুৎ আনতে পারবেন না, আর টাকা না থাকলে পরে আর এই সমস্ত ট্রান্সশিপমেন্ট যে সমস্ত বন্ধ হয়ে রয়েছে না, সেগুলোও খোলা হবে না। তুলো সাপ্লাই বন্ধ, খাবার দাবার বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ, দেশ চালাবেন কি করে? চালান। হাতে তো অর্থ নেই, অর্থ ভারত দেবে বলেছে। যদি কথা হয় তাহলে $2-4 বিলিয়ন কি $10 বিলিয়ন অর্থ ভারত দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। নির্বাচন হোক, সেখানে যে জিতে আসবে, সেটা আওয়ামী লীগ জিতে আসুক, সেটা বিএনপি জিতে আসুক, যেটা ইনক্লুসিভ নির্বাচনে যে জিতে আসবে তার সঙ্গে ভারত কাজ করবে। আগেই বলে দিয়েছে, এখনো বলে দিচ্ছে যে এই নির্বাচনে কোনো মান্যতা কোনো দেশ দেবে না, ভারতবর্ষ দেবেই না, আগে থেকেই বলে দিয়েছে দেবে না। এখন এই গেল সাম্প্রতিক অবস্থা। এবার দর্শক, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো বিদেশি লোক, আমি তো প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না। আমায় যদি আপনারা একটুখানি এই সমস্যা থেকে একটু মুক্তি দান করতে পারেন, তাহলে আপনারা ভেবে চিন্তে দেখবেন, গালাগালির বদলে, যদিও গালাগালির মাত্রাটা কমেছে কিন্তু তাও আছে হতাশ যারা জামাত এবং বটবাহিনী, তারা আমায় গালাগাল করে যাচ্ছেন, গালাগাল করে যান। আমি জানি যতক্ষণ আপনারা আমার পাশে আছেন ততক্ষণ কোনো গালাগালি আমার গায়ে লাগবে না, কারণ আমি ওখানে গিয়ে কোনোদিন বাস করতে যাব না, কোনোদিন এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, আমার গিয়ে যায় আসে না। প্রশ্ন যেগুলো হলো, বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12,77,11,993 জন। কত? 12,77,11,993 জন। এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421 জনের। হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট হয়েছে। আর না এর পক্ষে ভোট হয়েছে 53,16,768। তাহলে এই দুটোকে আপনি যোগ করেন, তাহলে দেখা যাবে যে 1.5 লক্ষ ভোট আপনার মোটামুটি হ্যাঁ না এর হয়েছে। তাহলে 12 কোটির মধ্যে 12,77,00,000, মানে ধরুন আপনি 12.5 কোটি লোক, কম করে ধরলাম, 12.5 কোটির মধ্যে যে 1.5 কোটি লোক আপনার ভোটে অংশ নেয়, এই আপনার গণভোটে, সে ভোটের মান্যতা তাহলে কি থাকবে? ওই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কালকে থেকে আমি বলছি না, ও হ্যাঁ না ভোট নিয়ে কোনো কথা বলবে না। কারণ হ্যাঁ না ভোটে এই যে এত শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকারি আমলা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কাজে লাগিয়ে যে এত গণপ্রচার হলো, তার কিন্তু কোনো লাভ হলো না। এবার আপনারা হিসেবটা আমায় বুঝিয়ে দেবেন যে 12.5 কোটি ভোটারের মধ্যে এই 1.5 কোটি ভোটার যদি হ্যাঁ না হয় ভোট দেয়, তাহলে পরে ভোটের রেজাল্ট কি করে হয়? এই হয়। আচ্ছা, 1.5 কোটি যদি ভোটার আপনার যদি ভোট দেয়, তাহলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী, সেটা 59.44% গিয়ে দাঁড়ায় কি করে? 59.44%। অথচ ভোটার কত? ভোটার হচ্ছে 12,77,00,000, বাকি তো বাদ দিন, হাজার বাদ দিন, 12,77,00,000 ভোটার, তার মধ্যে ভোট দিয়েছেন 1.5 কোটি। হ্যাঁ নাই যারা দিয়েছে তারাই ভোট দিয়েছেন। তাহলে সেই 1.5 কোটি লোক যদি 12 কোটির মধ্যে হিসেব আপনি করেন, তাহলে 59% ভোট কি করে পড়লো? ইউনুসের অঙ্ক, সুদের অঙ্ক ইউনুস বোঝেন, কিন্তু ভোটের অঙ্ক ইউনুস বোঝেন না। ফলে ইউনুস তার একটা নিজের হিসেব অনুযায়ী, আজ কালকে 4টে 4:30 ভোট শেষ হয়েছে, আজকে ভোরবেলাতে তিনি একটা হিসেব কষে একখানা তথ্য পেশ করেছেন।
এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট প্রচুর লোক ঢাকায় নেমেছিলেন, প্রচুর লোক, সব নাকি ঢাকাবাসী, কিছু বাইরে থেকে এসেছিলেন। ঢাকায় মোট ভোটারের শতাংশ কত? 24%। 24% যদি ঢাকার ভোটার হয়, ভোট পড়ে, তাহলে শেখ হাসিনার পক্ষে কজন আছেন আর শেখ হাসিনার বিপক্ষে কতজন আছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 76% মানুষ শেখ হাসিনার পক্ষে ছিলেন। কিছু লোককে বাইরে থেকে আনা হয়েছিল, ভুল বুঝিয়ে টাকা খরচা করে তাদেরকে পথে নামানো হয়েছিল, যারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা আমায় দেবেন যে 24% ভোটার যদি হয় তাহলে পরে এত লোক ঢাকায় সেদিনকে এলো কি করে 5 তারিখে? যাই হোক, এখন 6 জন সচিব নাকি অলরেডি দেশ ছেড়েছেন অথবা ছাড়বো করছেন। 6 জন সচিব। আজকে কতগুলো লাল পাসপোর্ট জমা পড়ছে সে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি। লাল পাসপোর্ট জমা পড়ছে, এখন কতজন পড়ছে সেটা আমি এখনো জানতে পারিনি, আমি রাতের দিকে আপনাদের ভিডিও করে জানাবো। আর একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হচ্ছে কূটনীতি এমন একটা ব্যাপার না, এই কূটনীতি বুঝতে গেলে আচ্ছা লোককে ঘোল খেতে হবে। আমরা এতদিন কাজ করছি, আমরাও বুঝতে পারি না। আমরা মুদ্রার একটা পিঠ দেখি, তার পেছন দিকে কি আছে সেটা কিন্তু 1 টাকা আছে, 1 টাকা দেখে নিলাম, পেছন দিকে কি ছাপ আছে কজন দেখেন? দেখি না আমরা। কূটনীতিতে সামনে যেটা দেখানো হয় না সেটাই আপনি আমি দেখি, ওটা দেখানো হয়, কিন্তু পেছনে চলে অনেক খেলা। এই খেলার কিছুটা অংশ আমি আপনাদেরকে বললাম। এই খেলা সম্পূর্ণ হোক, আপনাদের সমস্ত কোশ্চেন যা আছে যে এতে আওয়ামী লীগের কি হলো সেটা কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনারা ধরতে পারলেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি, এবং প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা পারেন আমায়। দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণে দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের 2 ভাই তত্ত্ব আর নেই, বরং এখন এক মায়ের পেটের 17 ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী
নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল। রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো, সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না। তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত। জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত, তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর ভিত্তি করাটা যে আত্মঘাতী, সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে। কিন্তু বাস্তবতা হলো, এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল, তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে। কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো, যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে, তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয়, এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ
করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়, কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশেই ফিরতেই পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরো স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশে স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো, আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশে যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত, এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন, তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয়, এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র্য রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা, যা